এসআইআর আতঙ্কে ফের মৃত্যু, শুনানিতে ডাক পাওয়া হৃদরোগে আক্রান্ত, প্রয়োজনীয় নথি না থাকায় আতঙ্কে মৃত্যু হয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে। বাঁকুড়ার ঘটনা, দেবব্রত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, বাঁকুড়ার বিষ্ণুপুরের লেদারঘাটের এই ঘটনা, পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ সামনে আনা হচ্ছে? একদমই, দেখো, পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এসআইআর এর যে ফর্ম, সেই ফর্ম তিনি ফিল আপ করেছিলেন, সেখানে 2002 এর যে নথি, সেই নথি তিনি দেখাতে পারেনি। এরপরেই স্বাভাবিকভাবেই তাকে নোটিশ করা হয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানিতে ডাকা হয়। আগামীকাল অর্থাৎ 2রা জানুয়ারি তার ডেট ছিল শুনানিতে। প্রয়োজনীয় নথি নিয়ে তাকে যেতে বলা হয়েছিল। আর এরপরেই কিন্তু আতঙ্কে কুড়ে কুড়ে খায় ওই বৃদ্ধাকে। স্থানীয় পঞ্চায়েত সদস্যর কাছেও তিনি বারবার গিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন তাকে যেন কোনো ডকুমেন্ট দেওয়া হয়, তার নাম কেটে গেলে তিনি কি করবেন, এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আতঙ্কে ভুগছিলেন। স্থানীয় এবং পরিবার এও জানাচ্ছে, বেশ কয়েকবার তিনি বলেছেন তিনি আত্মহত্যা করে নেবেন, কারণ তার যদি নাম না থাকে, তার যদি নাম কেটে দেয়, তিনি কোথায় যাবেন, এই একরাশ আতঙ্ক তাকে তাড়া করে বেড়াচ্ছিল। অবশেষে গতকাল বিকেল বেলায় তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। পরিবার দাবি করছেন শুধুমাত্র এসআইআর এর কারণেই কিন্তু এই মৃত্যু, এসআইআর এর জন্য চিন্তিত হয়ে তার মৃত্যু হয়েছে। বেশ, হার্ট অ্যাটাক করে মারা গেছে। নোটিশে এসেছিল, ডেকেছে 2 তারিখে যাবার, ঠিকও হলো। আমরা চারিদিকে ওই টেনশন ঢুকে গেল। ওইটি যেমনি শুনল যে আমার তার আর কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলুম, আমার নামটাই আর হলো নি নাকি, ওইটা টেনশনটা হলো। বিচলিত ছিল না, আমার আর ডেট নেই, হ্যাঁ নাম কাটা যাবে, সবাই ভয় খাওয়াচ্ছে, এসে আত্মীয় বাদ চলে যাবে, ক্যাম্পে থাকতে হবে, সব ইত্যাদি বলছিল। তো আমি তবু আশা দিয়েছিলাম যে তোমার কোনো চিন্তা নেই, বিষয়টা আমি প্রধানের সাথে কথা বলছি। এই এসআইআর এর ঘটনা নিয়েই তো আজকে হার্ট ফেল করলো। জায়গার নাম হঠাৎ পল্লী, মেদিনীপুর শহরে। স্থানীয়দের দাবি এখানকার বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশি। তাদের মধ্যে 170 জনকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। এই নিয়েই উদ্বেগ, চলছে তরজাও। তোমার নাম কি? এসআইআর শুনানিতে নাম, তাই নোটিশ ধরাচ্ছেন বিএলও মেদিনীপুর শহরের হঠাৎ পল্লীতে। মেদিনীপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে হঠাৎ পল্লী 2002 সালের পর গড়ে উঠেছে। স্থানীয়দের দাবি এখানকার বেশিরভাগ বাসিন্দা বাংলাদেশি। কেউ এসেছেন 15 বছর আগে, কেউ 10 বছর আগে, তারপর ভোটার তালিকায় নাম তুলেছেন, ভোটও দিয়েছেন। তবে অনেকেরই নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। এই এলাকায় এখন ভোটার সংখ্যা 588। বিএলওর দাবি এর মধ্যে 539 জনকে এসআইআর ফর্ম দেওয়া হয়। এরপর শুনানিতে ডাকা হয়েছে 170 জনকে। এতেই তৈরি হয়েছে উদ্বেগ। কার নাম নোটিশ এসছে? ওই নারায়ণ দাসের নামে। আমাদের জন্ম এখানে না, আমাদের বাংলাদেশে জন্ম, আমরা বাংলাদেশে তচ্ছে চলে গেছি। আগুনে পুরা ঘর বাড়ি ভেঙে দিছে, ঘর বাড়ি আগুনে পুড়িয়ে গেছে। আমরা কি করবো সেখানে থেকে? সরকারের কাছে কি আবেদন করবেন? আমরা সরকারের কাছে যা দেখতে আছি, আমরা এখানে থাকবো, সরকারের কাছে আমরা দিয়েছে 15-20টা তো দিলাম এখানে আছে। যার ধরো নাম ছিল না বা যারা হয়তো কিছু দিয়েছে, তাদের হয়তো কিছু মেলেনি, ভুলবশত হয়তো কিছু মিস্টেক হয়ে গেছে, সেই হিসাবে হিয়ারিং এ ডাকা হয়েছে। সেই ওখানে তারা প্রমাণ দেখিয়ে দিলেই হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই বা ঘাবড়ানোরও কিছু নেই, আতঙ্কিত হওয়ারও কিছু নেই। বিজেপির দালালি করতে গিয়ে পুরো প্রক্রিয়াটাকে 2 মাসে কমপ্লিট করতে চাইছে, যার দরুন প্রচুর ভুল হচ্ছে। এরকমই 1 নম্বর ওয়ার্ডের হঠাৎ পল্লীতে অনেক মানুষের কাছে নোটিশ এসছেন। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাইছি দলের পক্ষ থেকে, নিশ্চিন্তে থাকুন, তৃণমূল কংগ্রেস কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই দিকে তীক্ষ্ণ নজর রেখেছে। হঠাৎ পল্লী এলাকার সমস্ত বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে আশ্বস্ত করছি যে আপনারা বিভ্রান্ত হবেন না, আপনাদের কারো নাম বাদ যাবে না। তৃণমূলের নেতাদের কথায় দয়া করে কান দিবেন না। আপনারা সিএতে অ্যাপ্লাই করুন, আপনাদের গ্যারেন্টি দিচ্ছে বিজেপি, গ্যারেন্টি দিচ্ছে ভারত সরকার, আপনাদের নাম ভোটার লিস্টে থাকবে। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।
আর নজর রাখবো এবার খড়দার দিকে। খড়দায় সেখানে দোকানে লুটপাট। খড়দার সূর্য সেন নগরে দুষ্কৃতীদের তাণ্ডব। দোকানের তালা ভেঙে টাকা মালপত্র লুটপাট করা হয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে। সুবীর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, খড়দহ সূর্যসেন নগর এলাকাতে স্টেশন রোড, একদম খড়দহ স্টেশন রোডের ওপরে একটি দোকানে কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় এবং লোহার শাবল দিয়ে দোকানের 3টি তালা ভাঙে এবং ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা সহ কিন্তু জিনিসপত্র কিন্তু লুটপাট করে নিয়ে কিন্তু চক্কর দেয় দুষ্কৃতীরা। এবং দোকানের সামনে খড়দহ থানার যে সিসিটিভি, সেই সিসিটিভি কিন্তু লাইট পোস্টে লাগানো সত্ত্বেও সেই সিসিটিভি অকেজ অবস্থায় রয়েছে এমনটাই কিন্তু দাবি ব্যবসায়ীদের। এবং ব্যবসায়ীরা কিন্তু এই ঘটনা সরব হয়েছে, কারণ দুষ্কৃতীরা এভাবে তাণ্ডব করে নিয়ে জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে গেল। সেই জায়গাতে খড়দহ থানার যে সিসিটিভি, এই সিসিটিভি যদি মানে ঠিক থাকতো তাহলে দুষ্কৃতীদের গতিবিধি কিন্তু জানা যেত। সেই পুলিশের সিসিটিভি রক্ষণাবেক্ষণ হবে খারাপ এবং এই নিয়ে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ীরা এবং তারা কিন্তু সরব হয়েছে। একেবারেই সকালবেলায় দোকান খুলতে এসে দেখছি আমার দোকানে যত ভিতরে এটা ভাঙা ছিল, 2টো তালা ভাঙা আর একটা তালা ভেঙে পড়ে আছে, ওটা খুলতে পারছি না। তারপরে এটা সরালাম, চোরকে হুকি মেরে দেখছি আমার টার্গেট আবার তো কী নেবেন, নিয়ে সব সিগারেটের প্যাকেট নিয়ে গেছে। আর ক্যাশ আমি একটা 17,000 টাকা রেখে গেছিলাম, ওইটা নিয়েছি। আর কিছু কয়েন ছিল, 10 টাকার কয়েন, গোটা 200-300 টাকা। হ্যাঁ, দোকান ভেঙে পুরো ঢুকে গেছে। জীবনে আমার হয়নি। দোকানের সামনে তো থানার সিসিটিভি লাগানো আছে, এখন বলছে তো বলছে ওইটা বলছে এখন চলে না। সায়েন্স সিটির কর্মী সভায় তাঁর হুঙ্কার, বাংলায় এবার বিজেপি সরকার গড়বে। अमित शाह जी को जय श्री राम। अमित शाह जी स्वागतम। বুধবার 2025-এর শেষ দিনে সায়েন্স সিটিতে বিজেপির কর্মী সভা। এই মঞ্চ থেকেই হুঙ্কার অমিত শাহের। বললেন, দিল পে লিখলো হামারা সরকার বনেগা। যেই প্রার্থী হন তাকে জেতাতে হবে, সকলকে ময়দানে নামতে হবে। মঙ্গলবারও অমিত শাহের গলায় ছিল একই সুর। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। বুধবার বিজেপি কর্মী সভায় শাহ বলেন, দিল পে লিখলো হামারা সরকার বনেগা। উনি এবারে পশ্চিমবঙ্গ জয়ের মন্ত্র নিয়ে এসেছিলেন, সে মন্ত্র তিনি আমাদের দিয়ে গেছেন। ওনার কথা উনি খুব মন থেকে বলেন এবং প্রধানমন্ত্রীজিও তাই। ওরা খুব অন্তর থেকে কথা বলেন এবং এমনি এমনি কিছু বলার জন্য বলেন না। দিল পে লিখো ইসবার হামারা সরকার। দিল পে লিখো। কলকাতায় বিজেপির 4টে সাংগঠনিক জেলা, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, কলকাতা শহরতলি এবং যাদবপুর। বিজেপির এই 4টে সাংগঠনিক জেলার মধ্যে পড়ে 28টি বিধানসভা আসন। 21-এর বিধানসভা ভোটে এই 28টির আসনের মধ্যে একটিতেও জিততে পারেনি বিজেপি। এবার 26-এ কি হবে টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। তিনি বলেন, কলকাতার 28 আসনের মধ্যে 20টি চাই। কলকাতায় যে 4টে আমাদের জেলা আছে, সেই 4টে জেলায় 28টা সিট। সেই 28টা সিটের মধ্যে 20-র অধিক সিট বিজেপিকে জিততে হবে। এটাই অমিত শাহর আহ্বান। সারা বাংলা জিতে আসবে, আর এখানে যদি না জেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না। আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয়, সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সায়েন্স সিটির মঞ্চ থেকে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে 2টো জিনিস ভয়ঙ্কর, একটা অনুপ্রবেশ আর একটা দুর্নীতি। কলকাতাও নিরাপদ নয়। দিনে দিনে অনুপ্রবেশকারীদের দাপট বাড়বে, তখন আপনারা বিপদে পড়বেন। এই অবস্থা থেকে বাঁচতে হলে সরকারকে উপড়ে ফেলতে হবে। অনুপ্রবেশ এবং দুর্নীতি নিয়ে বাড়ি বাড়ি প্রচার করতে হবে। উনি বলেছেন, ত্রিপুরাতে সমস্ত বর্ডার সিল, সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশ ঢুকতে পারে না। আসামে পুরো সিল করে দেওয়া হয়েছে, ঢুকতে পারছে না। একমাত্র পশ্চিম বাংলায় 380 কিলোমিটার এরিয়া যেখানে তৃণমূল কংগ্রেস বেড়া দিতে দিচ্ছে না, সেইখানে দলে দল অনুপ্রবেশকারীরা ঢুকছে। এই কারণে আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন, এক চুলো জমি ছাড়বেন না। এটাই মূল আহ্বান অমিত শাহ। সায়েন্স সিটির আগে এদিন সল্টলেকের হোটেলে দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে সভা করেন অমিত শাহ। সেখানে তার বার্তা,
একাধিক বিধায়কের আসন বদল হতে পারে। টিকিট পেতে আগামী 2 মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে। নিজের এলাকায় বিধায়কদের আরও বেশি কাজ করতে হবে। সপ্তাহে অন্তত 4 দিন বিধানসভা এলাকায় থাকতে হবে বিধায়ককে। সপ্তাহে অন্তত 5টি পথসভা করতে হবে। বিধায়ককে সামনে রেখেই সকলকে ঝাঁপাতে হবে। নিউজ 18 বাংলা।